এইচএসসি 26 ব্যাচ ফা। এখন পরীক্ষা যদি 7ই জুন হয়ে থাকেই, তো যদি হয় তাহলে হাতে সময় 2 মাস আছে, এপ্রিল আর মে। তাহলে এই 2 মাসের 60 দিন ফুল সিলেবাস, অনেক বছর পর ফুল সিলেবাসের প্রথম ব্যাচ। সো ডেফিনেটলি এটা যেহেতু এখনো ফাইনাল হয় নাই, তো আমাদের এক্সপেকটেশন থাকবে যে যাতে এই ডেটটার দিকে একটু কনসিডারেট হয়। তোমার এখন করণীয় হইতেছে এই সবগুলো জিনিসকে আগে মেনে নাও, আগে অ্যাকসেপ্ট করো মেন্টালি। তুমি যদি এগুলোকে অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে না, খালি কমপ্লেন করবা, এটা আমারবার কেন হইলো, এটা আমারবার কেন হইলো, 23 ব্যাচ এটা পাইছে, 24 ব্যাচ ওটা পাইছে, 25 ব্যাচ এটা পাইছে, 27 এটা পাবে, 26 কেন এগুলো হতেছে। এইসব কমপ্লেনগুলো করোই না। এই কমপ্লেনগুলো করলে শুধু শুধু তোমার পড়াশোনা হবে না। সো আগে এটাকে মেন্টালি মেনে নাও। সবারই সেম অবস্থা। তুমি অনলাইনে এনডিসি গ্রুপ 1 বলো, যে কোনো কলেজের ফার্স্ট বয় বলো, সবাই টেনশনে আছে। পরীক্ষার আগে সবার ভয় লাগতেছে। এবং তুমি এটাও ভাবিও না যে বাকিরা পড়ে ঠেকায় দিছে। মেজরিটি মানুষজনেরই সিলেবাসের 40-50% আনটাচড। মেজরিটি মানুষজনের 1-2টা সাবজেক্ট আছে কিছুই পারে না। সমস্যা নাই, সলিউশন এই 2 মাসের মধ্যেই পসিবল। বাট আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু স্টার্ট 1 তারিখ থেকে না, আজকে থেকে, এখন থেকে। এই ভিডিও যে মোমেন্টে শেষ হবে এখন থেকে, তখন থেকে, ঠিক আছে? দ্বিতীয় যেটা পয়েন্ট, অলরেডি ফেসবুকে কান্দাকাটি শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম প্রপাগান্ডা আসবে না, 7 তারিখ পরীক্ষা হবে না, হবে না, আগামীতে হয়তো বা স্কুল কলেজ অফ দিয়ে দেবে, হু দা ফাক কেয়ারস ফেসবুকে কি লেখে। এই ফেসবুক স্ক্রল করে করেই কি পড়াশোনার এই অবস্থা না? এই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কি পড়াশোনার এই অবস্থা না? ফেসবুক ইউটিউবে পড়াশোনা করে পড়াশোনা হলে আজকে তুমি আমার এই ভিডিও দেখতা, আজকে তোমার বুকে ভয় লাগতো? সো আজকে থেকে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়া টোটালি অফ করে দিব। স্টাডি এভরিডে ফর 10 আওয়ার মিনিমাম। এই পয়েন্টটা যদি কোনো কারণে মিস যায়, বাকি সব পয়েন্ট ইউজলেস। আমাকে এনশিওর করতে হবে, যদি মহান আল্লাহ তাআলা আমাকে অসুস্থ না করেন এবং আমার হায়াত শেষ না হয়, অথবা বাড়ির কেউ মারা না যায়, যা হয় হোক, আমি 10 ঘন্টা টেবিলে বসবো। বসতে হবে মানে বসতে হবে, 10 ঘন্টা এটা মিনিমাম। এর উপরে যত পড়বা তত পজিটিভ। 10 ঘন্টা পড়লে 60 দিনে কত হয় রে? 600 ঘন্টা। 600 ঘন্টা। তোর যে বন্ধু দিনে 3 ঘন্টা করে পড়ছে, ওই 60 দিনে পড়বে 180 ঘন্টা। ওই কোথায় 180 ঘন্টা পড়লে, আমি পড়ছি 600 ঘন্টা, 3 গুণেরও বেশি, 3x প্লাস। ওর খাওয়া আছে। রিড অনলি হোয়াটস নিডেড, নট এ সিঙ্গেল লাইন মোর। দেখো, এই যে বছরের 9 মাস আগে থেকে শুরু করছিলা, আধুনিক পদার্থবিজ্ঞান 4 পার্ট, ক্যালকুলাস 20 পার্ট, অর্গানিক কেমিস্ট্রি 12 পার্ট, এখন কি এগুলো একটা ক্লাসও করার মতো অবস্থান আছে? যে যত বড় বড় প্লেলিস্ট খুঁজতেছিলা, এক একজন পোস্ট দিতে যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের প্লেলিস্ট ভালো, ওই প্লেলিস্ট করার সময় আছে রে? তুই হিসাব কর দেখি, ফিজিক্সে কয়টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে কয়টা চ্যাপ্টার, ম্যাথে কয়টা চ্যাপ্টার, বায়োলজিতে কয়টা চ্যাপ্টার, বাংলাতে কয়টা চ্যাপ্টার, ইংলিশে কয়টা, আইসিটিতে কয়টা। তুই তো দিনে একটা করে চ্যাপ্টার পড়ার টাইম পাইস না। তাহলে অহন ওই প্লেলিস্ট কোনো কামে দিতেছে না। অহন আমার এক চ্যাপ্টারের উপর এক ক্লাসের বেশি কোনো কিছু না। এক চ্যাপ্টার এক ক্লাস, 2টি সন্তানের বেশি নয় না, একটি সন্তান একটি ক্লাস। সো আমরা যতটুকু তোমাকে ক্লাস দিব, ততটুকু ওয়ান শট যে ক্লাস দিব, রিভিশন যে ক্লাস দিব, চুপচাপ, নো কোশ্চেন, ডোন্ট আস্ক এ ফাকিং কোশ্চেন, ডোন্ট আস্ক এনি কোশ্চেনস। কোনো কোশ্চেন আস্ক করবা না। যা দিছি আমরা কনফিডেন্টলি দিচ্ছি এখান থেকে আসবে, ওইটুকুই পড়বা, ওইটুকুই আগে নাও। বেশি নিতে যাবা একটা মনে থাকবে না, বেশি নিতে যাবা দেখবা আরো 30 দিন চলে গেছে, কিছুই পড়া হয় না। আবার ডোন্ট গো ফর 100%। এই 60 দিনে আমরা কোনো চ্যাপ্টারই 100% কমপ্লিট করতে পারবো না, আমাদের টার্গেটও না 100%। মনে রাখবা প্যারেটোস প্রিন্সিপাল 80-20, যে কোনো টপিকে 20% থেকে 80% কোশ্চেন আসবে। উই নিড দ্যাট 20 টু বি পারফেক্ট। ওই 20% কোশ্চেন যাতে আমার 100 পড়া হয়, এক ফোঁটা যাতে বাদ না থাকে। ক্লিয়ার? এরপরে আসি, সেটা হলো রাইট আ লট। আমরা এই কয়েকদিন এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিও শেষ করার পরে ফ্রেশ 2-4টা খাতা টেবিলে রাখবা, বইগুলা টেবিলে রাখবা। এরপরে যাই করো, ম্যাথ করো, সিকিউ করো, যা করো, লিখবা লিখবা, লিখতে লিখতে আমাদের হাত চালু থাকবে। কারণ লিখা মানে কি, দেখলাম, ব্রেন ইনপুট দিল, ব্রেন প্রসেস করলো, আউটপুট দিলাম হাত দিয়ে। এই প্রসেসটা রাখতে হবে। খাতা অ্যাটলিস্ট 4 থেকে 5টা খাতা যাতে তোমার শেষ হয়, 4 থেকে 5টা নোটবুক যদি শেষ হয়, তাহলে বুঝবা যে তুমি ইনাফ লেখছো। ঠিক আছে? এরপরে আসি, আমরা যে মেথোডোলজিটা ফলো করব, যে কোনো টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, যে কোনো টপিক, যে কোনো চ্যাপ্টার, সিম্পল হিসাব হলো 1 ক্লাস, যে কোনো একটা ক্লাস করব। একটা ক্লাস করার পরে সাথে সাথে চলে যাব টেস্ট পেপার সলভিং বা রিভিশন ম্যাটেরিয়াল সলভিং, যেটা তোমার কাছে পছন্দ হয়। দেন রিপিট চলতে থাকবে। আমরা পিছন ফিরে তাকাবো না। চিন্তা করো, ধরো তোমার পিছনে কুত্তা লাগছে, তুমি কি প্রতিবার বারবার তাকাবা? তাহলে কখন দৌড়াবো? আমরা ভাইয়া দিব ছিঁড়ে দৌড়। একদম 45 দিনে রুটিনটা যখন শেষ হবে, সিলেবাস যখন শেষ, তখন পিছন ফিরে তাকাবা। বাচ্চা কঠিন অবস্থা। এই হলো আমাদের সিম্পল প্ল্যান। এইচএসসি 26 ব্যাচের তোমরা এখন কি করবা? তো কি করবা তার 2টা পয়েন্ট আমি বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন আপাতত তোমরা প্যানিক করো না। প্যানিক, আল্লাহ কি হবে, কি করব, কেমনে হবে, প্যানিক আমাদেরকে কিছু দেয় না। তো প্যানিক না করে কি করতে হবে? প্ল্যান করতে হবে যে
কিভাবে করে একটু গুছাইয়া একটু শর্টে নিজের মনকে স্থির রেখে শর্ট করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি সহ বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল স্টুডেন্ট শান্তিমতো একটু পড়ে পরীক্ষা দিতে পারবে। এখন পরীক্ষা যদি 7ই জুন হয়ে থাকেই, তো যদি হয় তাহলে হাতে সময় 2 মাস আছে, এপ্রিল আর মে। তাহলে এই 2 মাসে 60 দিন আছে। এখন তোমরা বলবা স্যার আমরা ইন্টারমিডিয়েটে তো কিচ্ছু লেখাপড়া করিনি। এরকম হয় কারণ আমাদের অফলাইন স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়েছে তাদেরই ফিলিংস হচ্ছে যে শেষ মোমেন্টে আইসা স্যার আমরা মানে তালগোল পাকায় যাচ্ছে, ফিজিক্সে ভালো আসতেছে তো কেমিস্ট্রি পারতেছি না, কেমিস্ট্রি পারছি তো ম্যাথ পারছি না, ম্যাথ ভালো লাগতেছে তো বায়োলজিতে কম মার্ক পাচ্ছি। তো তোমাদের এখন বাস্তবতা হচ্ছে দুইটা। কি? নাম্বার 1, তোমরা হয়তো কেউ কোনো অফলাইন প্ল্যাটফর্মে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ, অথবা তোমরা কোনো কোচিংয়ের আন্ডারে কোনো টিচারের আন্ডারে কোনো সাবজেক্টে পড়তেছো, অথবা অনলাইনের কোনো কোর্সে আছো। তো বিভিন্ন প্ল্যাটফর্মের এখন ফাইনাল রিভিশন কোর্স চলছে এবং ফাইনাল রিভিশন কোর্সে তোমরা দেখবা বা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে অনেক ক্লাস জমে গেছে। তোমরা অনেকে ক্লাসও করো নাই। দেখা গেছে কারো 30% ক্লাস হয়েছে, কারো 20% ক্লাস হয়েছে, কারো 70% ক্লাস হয়েছে, আবার কিছু স্টুডেন্টের সব শেষ হয়ে গেছে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে তুমি তোমার পজিশনটাকে চিন্তা করে ঠান্ডা মাথায় ভাবো যে সামনের 2 মাসকে কেমনে ইউটিলাইজ করা যায় বেসড অন ইয়োর সিচুয়েশন। তোমরা এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্যানিক না হয়ে একটু ধীরস্থিরভাবে ভাবো যে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিশ্চিতভাবে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। তো একটা স্টুডেন্ট তো তার জায়গা থেকে ভাবে, তার ঘরের ভিতরে তার জায়গা থেকে ভাবে, আর যারা সিদ্ধান্ত নেন তারা উপর থেকে আরও অনেক কিছু দেখে সিদ্ধান্ত নেন। তো হয়তোবা ভালো খারাপ মিলিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, যেটার কারণ পরবর্তীতে জানা যাবে। আপাতত তোমরা মনটাকে স্থির করে সামনের 2 মাস তোমার যোগ্যতা অনুসারে, তোমার অবস্থান অনুসারে, তোমার সামর্থ্য অনুসারে প্ল্যান করো যে কিভাবে লেখাপড়া করলে এইচএসসিতে একটু ভালো রেজাল্ট করা সম্ভব। কম্প্যাক্ট ক্লাস করে পড়াটাকে মাথায় মধ্যে নিয়ে বুঝে পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং ভালো মার্ক পাইতে হবে। এইচএসসি 26 ব্যাচের সাথে কিছুটা অবিচারী হয়ে যাবে যদি 7ই জুন পরীক্ষা হয়। কারণ কি? কারণ কিছুদিন আগেও কিন্তু আমরা জানতাম যে এইচএসসি পরীক্ষা জুলাইয়ের মাঝামাঝি হবে, এরকম একটা নিউজ কিন্তু ছিল যে জুলাইয়ের 16 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা হবে। এখন হঠাৎ করে 1 মাসেরও বেশি সময় আগায় দেওয়া কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য ভালো একটা হ্যাম্পার করবে, তাই না? যদি 7ই জুন হইতো আমাদেরকে আরো আগে জানানো হইতো, কারণ মাঝখানে রোজার বন্ধ ছিল, ঈদের বন্ধ ছিল, সামনে আরেকটা ঈদ, তো কোরবানির ঈদের পরই কিন্তু এইচএসসি পরীক্ষা, তাও আবার ফুল সিলেবাস, অনেক বছর পর ফুল সিলেবাসের প্রথম ব্যাচ। সো ডেফিনেটলি এটা যেহেতু এখনো ফাইনাল হয় নাই, তো আমাদের এক্সপেকটেশন থাকবে যে যাতে এই ডেটটার দিকে একটু কনসিডারেট হয়। ডেফিনেটলি শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ডের সবাই একটু কনসিডারেট হয়, কারণ কোরবানির ঈদের পরই পরীক্ষা। যদি 7ই জুন পরীক্ষা হয়, তাহলে আজকে থেকে প্রায় 67 দিন আছে, মানে 2 মাসের কিছু সময়, খুব বেশি কিন্তু নাই, বুঝছো? আচ্ছা, এখন শিক্ষার্থী হিসেবে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এগুলো নিয়ে প্যানিক না করা। ফার্স্ট অফ অল প্যানিক না করা, কারণ প্যানিক করলেও তোমার ডেট আগাবে না, পিছাবে না, প্যানিক না করলেও হবে না, বুঝছো? তোমার কাজ হবে ওকে ঠিক আছে, ডেট দিছে, ওকে আমি এখন পড়াশোনা করব, আমার এখন ফুল মোডে পড়াশোনার মোডে চলে যেতে হবে, ঠিক আছে? পরীক্ষার ডেট যেই তারিখেই হোক, 7 হোক বা আরো পরে হোক বা জুলাই হোক, তোমার কাজ হবে পড়াশোনা করা। কারণ তুমি প্যানিক করে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু কি আমও যাবে, সালাও যাবে। আমরা ডেফিনেটলি চাইবো যে এটা পিছাই দেখ, বাট তুমি কি ওর্স্ট কেজের জন্য রেডি হয়ে থাকবা। এখন স্ট্র্যাটেজি হচ্ছে ওর্স্ট কেজের জন্য রেডি হয়ে যাও। 7 তারিখ পরীক্ষা, এটা ধরে পড়াশোনা করা, বুঝতে পারছো? ডেফিনেটলি আমরা তো আশা করবো এটা পিছাবে, বাট তোমার কাজ কি ওর্স্ট কেজের জন্য সবসময় বি রেডি ফর দ্য ওর্স্ট কেস, যাতে করে ওর্স্ট কেস আসলেও যাতে তুমি সার্ভাইভ করতে পারো, ঠিক আছে? টেন্টেটিভ এইচএসসি পরীক্ষার ডেট হচ্ছে 7 জুন। এটা এখনও ফাইনাল হয়নি, শিক্ষামন্ত্রী ও সবাই ছিলেন না, এই জন্য সে সাইন করেনি, মানে এটা এখনও গেজেট আকারে হয়নি, বাট ধরে নেওয়া হচ্ছে এটাই হবে। এবং এটা ধরে নিয়ে আমরা কিছু কথা বলবো। তোমাদের যে ভয়, সেটা এটা ধরে নিয়ে ভয় যে 7 তারিখে যদি পরীক্ষাটা হয়। তো এখন আসলে কীভাবে এই শকটা অ্যাবজর্ভ করবা, এই সময়টা কিভাবে কাজে লাগাবা এবং কিভাবে আগালে এই মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো আমি আবার বলছি, এটা এখনও ফিক্সড হয়নি, বাট মোটামুটি 80% নিশ্চিত 7 জুনই হবে। কারণ আসলে একটা সরকারি এই টাইপের পলিসি মেকিং মিটিংয়ে কী হয়, অনেক সচিবরা থাকেন, যুগ্ম সচিবরা থাকেন, উপসচিবরা থাকেন, উপমন্ত্রী প্রতিমন্ত্রী যদি থাকেন, তারা মিলে হচ্ছে একটা ডিসিশন নেওয়া হয়, সেই ডিসিশনটা মন্ত্রীর থেকে ফাইনালাইজ করা হয়। সো মন্ত্রী নর্মালি খুব একটা এদিক ওদিক করেন না। তো ধরে নিলাম 7 জুন তোমাদের পরীক্ষা, কোরবানির ঈদের 10 বা 15 দিন পরেই তুমি পরীক্ষাটা হচ্ছে। এখন একে তো নোটিশটা একটু দেরি করে পাইলা, তুমি মেন্টালি রেডি ছিল না, এরপরে কোরবানির ঈদের এই 10 দিন মানে 10 দিন না, 10 দিন মানে হতেছে, আমি একটা কথা বললাম আর কি, যে 10 দিন পরে হচ্ছে পরীক্ষা। তো এটা একটা চিন্তা করার বিষয়, কারণ আমরা তো পরীক্ষার দিন যত আগায় তত পড়ার ফ্লো আমাদের ভয়, আমরা একেবারে সবাই সিরিয়াস হয়েছে, মনে হয় বইটি পড়ে উল্টায় ফেলবো। তো ওই সময় এসে তোমার কিন্তু একটা পড়াশোনার যে স্পিড, সেই স্পিডে কিন্তু কিছুটা ধীরগতি আসবে, এই ধীরগতিটা একটু মাথায় নাও। সো এটা একটা কাহিনী আছে, এখানে অবশ্যই কিছু না কিছু ইন্টারাপশন আসবে। তারপরে আন্দোলন করে কি পরীক্ষা পেছানো যাবে? অনেকের মাথায় আসতেছে যে পরীক্ষা পেছানোর আন্দোলন করবো। এখন সত্যি কথা বলি, মানে টু বি ফ্র্যাঙ্ক,
কোন আমলে কে আন্দোলন করে কি করছিল সেটা আসলে এখন চিন্তা করে লাভ নেই। এটা বড় ভাই হিসেবে আমাদের পরামর্শ হচ্ছে এই আন্দোলন করে এখনের পরীক্ষা যদি আসলে 7 জন ফাইনাল হয়ে যায়, তুমি আন্দোলন করতেই পারবা না। এখন আন্দোলন এখন আর আগের মতো করা যাচ্ছে না। আর আন্দোলন করলেও এই সরকার, আমার ধারণা যে এই আন্দোলনের তোপে পড়ে পরীক্ষার ডেট পিছাবে, এটা আমার মনে হয় না। এটা আমার তোমাদের প্রতি পরামর্শ থাকবে, ওই আশায় বুক বেঁধো না। কারণ তুমি যদি ওই আশায় বুক বাঁধো তাহলে তোমার পড়াশোনা হবে না। তোমার কাছে মনে হবে দেখা যাক কি হয়, দেখি কি হয়, দেখা যাচ্ছে কি হয়, তখন পড়াশোনা হবে না। এটার দিকে চিন্তা করো না। তোমাদের এবার কি হয়েছে, একেবারে বিনা মেঘে বজ্রপাত। তোমরা জানতাই না যে জুন মাসে তাও 7 তারিখের মতো একটা সময় পরীক্ষাটা হবে। তো খুবই অল্প নোটিসে পরীক্ষার ডেটটা পাইলা, সামনে মাত্র 3 মাস 7 দিন সময় আছে। এত শর্ট নোটিসে পরীক্ষার ডেট নর্মালি কেউ পায় না। সো এটা তোমাদের একটা কনসার্ন, সেগুলো একটু মাথায় রাখো। তোমরা 26 ব্যাচ, এর মানে 2020 সাল থেকে 20 সালেতে পরীক্ষা হইলো না, 21-এ শর্ট সিলেবাস পরীক্ষা হলো, 22-এ শর্ট সিলেবাস পরীক্ষা হলো, 23-এ শর্ট সিলেবাস পরীক্ষা হলো, আবার 21, 22, 23-এ বোধ হয় হচ্ছে যে অপশনস ছিল এমসিকিউ 25 থেকে 10টা বা 12টা বা 13টা বা 15টা, সিকিউ 8টা থেকে 2টা বা 3টা, মানে ওদের আসলে পরীক্ষা সিস্টেমটা ইজি ছিল। কিন্তু 2019 সালের পর থেকে এই প্রথম তোমরা যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, সো তোমার যদি মনে হয় পরীক্ষা দিলেই প্লাস পাওয়া যায় গত 5 বছরের ধারণা থেকে, এটা কিন্তু এবার আর হবে না ভাইয়া। মানে একটা সময় বাংলাদেশে ছিল দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য বা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখানোর জন্য 1 লাখ প্লাস 1.5 লাখ প্লাস এরকম করে পাইতো, কারণ প্রশ্ন সহজ হইতো, শর্ট সিলেবাস ছিল। এমসিকিউ যদি 25টা থেকে 15টা আনসার করতে বলে সবাই পারবে ভাই 15টা, যদি সে এইটা ভুল না করে যে কোন 15টা আমি আনসার করবো, ওই চয়েস ঠিক থাকলে তার পরীক্ষা ভালো হবেই। কিন্তু এবার তোমাদের আসলে কোনো ওই টাইপের কোনো সুবিধা তোমরা পাচ্ছ না। ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছ, শর্ট নোটিসে পরীক্ষা দিচ্ছ, এরপরে হচ্ছে শিক্ষামন্ত্রী নতুন আসছেন। এখন এই শিক্ষামন্ত্রীকে তোমরা আসলে চিনো না। আমার বোন যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল, আমার বড় বোন, তখন উনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আর কি। তো উনি তখন কী করতেন জানো, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাইতেন এবং গিয়ে হচ্ছে দেখতেন, তখন আবার নকলের যুগ ছিল, অনেক নকল সাপ্লাই হতো, বাড়ি থেকে কাগজ যেত। তো উনি এরকম কেন্দ্রে কেন্দ্রে গিয়ে একেবারে নকলটা বন্ধ করে দিয়েছিলেন এই সময়, এবং এটা খুবই প্রশংসিত হয়েছিল। তো যদি সেই লেগেসি আমরা চিন্তা করি তাহলে হওয়ার কথা, প্রশ্ন কঠিন, কঠিন মানে অন্যান্য বারের তুলনায় কঠিন। তুমি গত বছর, তার আগের বছর যে প্রশ্ন হয়তো দেখছিলা ইন্টার পরীক্ষায় সাজেশন পড়লে হয়ে যেত, অনশর ক্লাস দেখলে হয়ে যেত, এবার সেটা নাও হতে পারে। এটা আমার প্রেডিকশন হবে। সবগুলো বোর্ডে অভিন্ন প্রশ্ন হবে, এটা আমার পছন্দের একটা জিনিস হয়েছে। কারণ কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হতো আগে, কোনো বোর্ডে ইজি প্রশ্ন হতো, কিন্তু যখন তুমি অ্যাডমিশন দিবা তখন তো সব বোর্ডের হিসাব নিকাশটা একসঙ্গে আসতো, তখন একটা ডিসক্রিমিনেশন তৈরি হতো আর কি। এবং ধরো যশোর বোর্ডে যারা আছে, কুমিল্লা বোর্ডে যারা আছে, সিলেট বোর্ডে যারা আছে, আমি সারা জীবন শুনে আসছি যে এরা আসলে খালি বলে, ফুয়াদ আমার এখানে পাশে আছে, যে ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দেয় তাদেরকে নাকি সহজ প্রশ্ন করে। এটা বাকি সব বোর্ড এই কমপ্লেইনটা তাদের থাকে যে ঢাকা বোর্ডে ইজি প্রশ্ন করে। এখন এইবার সেই সুযোগ নেই, এটাও কিন্তু একেবারে কংক্রিট না, এটারও সম্ভাবনা বেশি, এটা হওয়ার সম্ভাবনা বেশি যে সবগুলো বোর্ডে একই প্রশ্ন পরীক্ষা হবে। তো একই প্রশ্নের পরীক্ষা হলে কিছু সুবিধা তোমরা পাবা, যে এই ডিসক্রিমিনেশনটা হবে না, এটা একটা চেঞ্জ তোমাদের বার। আর কড়াকড়ি খাতা মূল্যায়ন। আগে কি করা হতো, একটা স্টুডেন্ট পরীক্ষা দিত, আমি দেখতাম কেমিস্ট্রিতে সে পাইছে হচ্ছে 98, আমারই স্টুডেন্ট, ট্রাস্ট মি আমি নিজে অবাক হইতাম। কারণ কি, আমি এতদিন ধরে কেমিস্ট্রি পড়াই ভাই, আমিও যদি পরীক্ষা দিই তাও তো আমি 98 পাওয়ার কথা না, কারণ বোর্ড মডেলের সীমাবদ্ধতা লিখতে বলছে, এখানে তো 4-এর মধ্যে 4 আমি নিজেই দিব না যতই লিখুক, বা রাদারফোর্ড মডেলের সাফল্য লিখতে বলছে, এখানে তো আমি 4-এর মধ্যে 4 দিব না। তো কিছু কিছু সাবজেক্ট থাকে, কিছু কিছু উত্তর থাকে যেগুলোতে ফুল মার্কস দেওয়া হয় না, কারণ ওর তো ভালোর কোনো শেষ নেই, বোর্ড মডেলের সীমাবদ্ধতা, এটা তো যে কেউ যত ভালো লিখতে পারে। সো আমি একটা খাতা দেখলাম, আমার কাছে ভালো লাগলো, পরের খাতাটা যে তার থেকে ভালো লাগবে না সেটা তো আমি জানি না। এই জন্য এইসব জায়গায় স্যাররা কিছু নাম্বার হাতে রাখেন যে ওকে এর থেকেও তো ভালো হতে পারে। ম্যাথে সঠিক উত্তর হলে সবার সঠিক, এর ভালো মন্দর কিছু নাই, বাট যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন, যেগুলোতে ইনপুট দেওয়ার জায়গা আছে, সেই সব জায়গায় তো স্যাররা কিছু নাম্বার হাতে রাখেন। সো কীভাবে একটা স্টুডেন্ট কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে, একটা নন স্টুডেন্ট 98 পায়, আমি এটা বুঝি না, 98 পাওয়ার কথা না। তখন কি করা হতো, ওই যে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো উন্নতি হচ্ছে বোঝানোর জন্য স্যারদেরকে বলে দেওয়া হতো লিখলে নাম্বার দিবেন। যদি ওই এখনকার শিক্ষামন্ত্রী বা মন্ত্রীর ওই সেট আপটা তারা যদি আগের লেগেসি মেনটেন করে, তাহলে আমি বলে দিচ্ছি খাতা একটু কড়াকড়ি দেখা হবে, লিখলেই নাম্বার পাবা, ওই দেওয়া আছে লিখলে নাম্বার পাবা, এটা হওয়ার সম্ভাবনা নাই এবার। এই জন্য কড়াকড়ি খাতা মূল্যায়ন হবে। এই সব কিছুর আলটিমেট রেজাল্ট হবে হচ্ছে ভুরি ভুরি A+ হবে না। ধরে নাও যে হতেছে A+-এর সংখ্যা অর্ধেকেরও কমে নেমে আসবে, এটা আমার ধারণা আর কি। সো অনেকগুলো অশনি সংকেত তোমাদেরকে দিলাম, অশনি সংকেতগুলো বলি। নাম্বার 1, শর্ট নোটিসে পরীক্ষা, মাত্র 3 মাসে নোটিসে পরীক্ষার ডেটটা পাইলা, এটার জন্য প্রস্তুত ছিল না, ইভেন শিখো হয়তো এরকমটা ভাবতে পারিনি, আমিও ভাবতে পারিনি সত্যি কথা। নাম্বার 2 হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। নাম্বার 3, নকল করা বা হচ্ছে ওই যে প্র্যাকটিক্যালে পরীক্ষা দিলেই 25-এ 25 পাওয়া বা 24 পাওয়া এবং হচ্ছে দেখাদেখি করা, এগুলো হবে না হয়তো বা একটু কঠিন প্রশ্ন হবে। কঠিন প্রশ্ন বলতে আমি ইন সেন্স বোঝাচ্ছি গত কয়েক বছরের তুলনায় কঠিন প্রশ্ন হবে, খাতা একটু কড়াকড়ি দেখা হবে, সব মিলে আলটিমেট আউটপুটটা আসবে A+-এর সংখ্যা কমে আসবে।